দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে বিজেপি, বিরোধীদের জোয়ারে মোদী সাম্রাজ্যে ভাটা। $7,97,000 কোটি টাকার বাজেট, নড়বড়ে এনবিআরের ঘাড়ে 10% বাড়তি রাজস্বের চাপ। বেনজির আজিজ আওয়ামী লীগের লোক নন বললেন কাদের, পাল্টা অভিযোগ ফখরুলের। নেপাল থেকেও খালি হাতে ফিরলেন বাংলাদেশের গোয়েন্দারা, সিয়ামকে ফেরত চেয়েছে ভারতও। মালয়েশিয়ার শ্রমবাজারে অরাজকতার দায় নিচ্ছে না কেউ, মন্ত্রণালয় বাইরার দোষারোপ। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আলমতিন। আজকে আমরা আলোচনা শুরু করব ভারতের নির্বাচন নিয়ে এবং তার ব্যাপারে বাংলাদেশে আসলে কি প্রভাব পড়তে পারে সে আলোচনাতেও আসবার চেষ্টা করব। চারজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। স্টুডিওতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব মঞ্জুরুল হাসান বুলবুল, তিনি সিনিয়র সাংবাদিক। আছেন আরও একজন সিনিয়র সাংবাদিক জনাব এম.এ. আজিজ, এবং সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব গোলাম মুর্তজা, এবং ভারত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব পার্থ মুখোপাধ্যায়, তিনি সিনিয়র এডিটর এস নিউজ কলকাতা। আপনাদের সবাইকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, শুরুতেই ভারতের নির্বাচনের সবশেষ অবস্থা নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। ভারতের 18তম লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার বাকি আর কয়েক ঘন্টা। তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড করবেন নরেন্দ্র মোদী, নাকি পালের হাওয়া উল্টে দিতে পারবে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া? এবারের নির্বাচনে চমক দেখাচ্ছে উত্তরপ্রদেশ। বিতর্কিত রাম মন্দির ইস্যুও ম্যাজিক দেখাতে পারল না যোগী রাজ্যে। সরকার গঠনের চাবিকাঠি বলা এই রাজ্যে এগিয়ে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের প্রার্থীরা। লোকসভা নির্বাচনে দ্বিতীয় সর্বাধিক আসন মহারাষ্ট্রে, সেখানেও সমানে টক্কর দিচ্ছে কংগ্রেস। এককভাবে বিজেপি এগিয়ে থাকলেও জোটের হিসাবে এগিয়ে ইন্ডিয়া। বলা হচ্ছে শিবসেনা ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ভাঙনের মাশুল দিচ্ছেন মোদী। নির্বাচনে আগাগোড়া থেকেই দক্ষিণ ভারতকে বিশেষ গুরুত্ব দিয়েছে গেরুয়া শিবির, তবে সেখানেও বিরোধীদের কাছে ধরাশায়ী বিজেপি। বুথফেরত সমীক্ষা উল্টে দিয়ে তামিলনাড়ুতে 39 আসনের সবগুলো পেয়েছে ইন্ডিয়া জোট। কর্ণাটকে এগিয়ে বিজেপি, তবে মধ্যপ্রদেশে আধিপত্য ধরে রেখেছে বিজেপি। পাশাপাশি ওড়িশাতেও বেশিরভাগ আসন বিজেপির ঝুলিতে। এদিকে বুথ ফেরত সমীক্ষা পাল্টে দিয়ে বাংলায় আবারও ঝড় তুলল মমতার ঘাসফুল। 42 আসনে 30টিতেই জয়ী তৃণমূল, তবে কিছু কিছু আসনে এখনও চলছে সাপলুডু খেলা। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে বারাণসীতে এগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গান্ধীনগরে অমিত শাহ, রায়বেরেলিতে রাহুল গান্ধী আর কান্নুজে অখিলেশ যাদব। এগিয়ে রয়েছেন শতাব্দী রায়, হেমা মালিনী, কঙ্গনা রানাওয়াতের মতো তারকা প্রার্থীরাও। আমেঠিতে পিছিয়ে পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ, তিরুঅনন্তপুর আসন থেকে পিছিয়ে পড়েছেন শশী থারুর। শুরুতেই জনাব পার্থ মুখোপাধ্যায় আপনার কাছে আসতে চাই, এর আগে নামে ভুল করার জন্য ক্ষমা চাইছি। এর আগে যেমনটা বলা হচ্ছিল, বিশেষ করে বুথ ফেরত জরিপ যখন আমরা দেখছিলাম, সেখানে বলা হচ্ছিল অন্তত 350 আসন এনডিএ জোট পেতে চলেছে। জনাব মোদী বারে বারেই 400 ছোঁয়ার কথা বলছিলেন। সেখান থেকে বেশ অনেকটা পিছিয়ে একেবারে বিজেপির জন্য একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়াটা কতটা অবাক করছে? দেখুন, বিজেপির পক্ষে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়াটা নিঃসন্দেহে একটা বড় ধাক্কা। শুধু ধাক্কা নয়, একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। অর্থাৎ এই মুহূর্তে বিজেপি জোট সঙ্গীদের ছাড়া সরকার গঠন করার মতো অবস্থায় নেই। সেক্ষেত্রে বিজেপির নির্ভর করতে হবে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের উপর। এবং ভারতীয় রাজনীতিতে দুজনাই খুব পাল্টিবাজ বলে বিখ্যাত। নীতিশ কুমার আগে ইন্ডিয়া জোটের মূল ছিলেন, সেখান থেকে উনি আবার বিজেপির দিকে গেছেন। চন্দ্রবাবু নাইডু মাঝে মধ্যে কংগ্রেসের সঙ্গে ঘর করেন, আবার ঘর ছাড়েন। এখন তিনি এনডিএ জোটের সঙ্গে আছেন। সব মিলিয়ে আগের বার যেভাবে কমান্ড নিয়ে নরেন্দ্র মোদী চলতে পারতেন, এবার তা কোনোভাবেই সম্ভব হবে না। তার চেয়েও বড় কথা, কংগ্রেস যে কিনা গতবার
বিরোধী দলের মর্যাদা পায়নি। এবার তারা উল্লেখযোগ্য বললেও কম বলা হয়, খুব ভালো ফল করেছে, বিশেষত উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলোতে। এবং সেই সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে বিজেপিকে আটকে দিতে পেরেছেন। কিন্তু জাতীয় রাজনীতির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় চালিকা শক্তি হবেন বলে মনে করা হচ্ছিল, সেটা এই মুহূর্তে সম্ভবপর নয়। এক্ষেত্রে চালিকা শক্তি মূলত নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুই হতে যাচ্ছেন। কিন্তু এই অবস্থায় আগামীকাল ইন্ডিয়া জোটের বৈঠক ডাকা হয়েছে, সেখানে ঠিক করা হবে কংগ্রেস অন্য শরিক দলকে নিয়ে সরকার গঠনের দাবি জানাবে কিনা। সেই সম্ভাবনা কতটুকু? এই যে দুজন রাজনীতিবিদের কথা আপনি বলছিলেন, তাদের মধ্যে একজনের সাথে আজকে সকালে বিজেপির তরফ থেকে একজন দেখা করতে গিয়েছিলেন, তিনি দেখাও করেননি, এবং কংগ্রেসের তরফ থেকে আবার বলা হচ্ছে এদের সাথে হয়তো তারা যোগাযোগ করতে পারেন। সেটা আসলে কতটুকু বাস্তব? এই সম্ভাবনা কি আদৌ আছে এই মুহূর্তে? দেখুন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না, আর কালকে কি ছিল আজকে কি হবে না কেউ বলতে পারে না। আমি আপনাকে একটু আগেই বলেছি যে জাতীয় রাজনীতিতে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু পাল্টিবাজ হিসাবে খুবই বিখ্যাত বা চিহ্নিত। যে কারণে বললাম, যখন ইন্ডিয়া জোট গঠন হয়েছিল তখন যে তিনজন প্রধান উদ্যোক্তা ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার এবং নীতিশ কুমার, যে কারণে প্রথম বৈঠকটা হয়েছিল পাটনায় নীতিশ কুমারের উদ্যোগে। সেই নীতিশ কুমারই কদিন পর ইন্ডিয়া জোট ছেড়ে বিজেপির হাত ধরেছিল, অর্থাৎ এনডিএতে সামিল হয়েছিলেন। ফলে আপনি বুঝতেই পারছেন ব্যাপারটা খুব ভোলাটাইল। ঠিক তেমনি চন্দ্রবাবু নাইডুও আপনি গত 10 বছরের ট্র্যাক রেকর্ড দেখেন, উনি কখনো কংগ্রেসের সঙ্গে, কখনো কংগ্রেসের বাদ দিয়ে বিজেপির সঙ্গে, উনি নিজের স্বার্থ রক্ষার্থে করতে পারেন না এমন কোনো কাজ নেই। আর এবার যেটা হয়েছে, চন্দ্রবাবু নিজের রাজ্যে চন্দ্রবাবু আবারও মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন, এটা একদম স্পষ্ট। ঠিক তেমনি বিহারে নীতিশ কুমারের যে সবচেয়ে বড় শত্রু বলতে পারেন, লালু প্রসাদ যাদব বা তার ছেলে তেজস্বী যাদব, তারা কিন্তু এবার নীতিশ কুমার ধারে কাছে নেই। ফলে বিহারে নীতিশ কুমার এবারও লিড। ফলে সব মিলিয়ে চালিকা শক্তি যখন এই জায়গাতেই, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললাম, হাতে নম্বর আছে, 30 জনের মতো সমর্থন আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কম্পালশন হচ্ছে তিনি কোনো অবস্থাতেই বিজেপির দিকে যেতে পারবেন না। সেক্ষেত্রে উনি আগে থেকে বলে রেখেছেন যে ইন্ডিয়া জোটকে উনি বাইরে থেকে সমর্থন করবেন, অর্থাৎ মন্ত্রিত্বে অংশগ্রহণ করবেন না। মুদ্রা কথা যেটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে ভোটে তার ভালো ফল করলে ইন্ডিয়া জোটে তিনি হবেন চালিকা শক্তি, কিন্তু ভোটের ফল পুরো পাল্টে গেছে। কারণ তাতে কংগ্রেস অনেক অনেক ভালো করেছে, 98টা মতো আসনে কংগ্রেস জিতেছে। ফলে কংগ্রেসই এই মুহূর্তে বিজেপির পর সবচেয়ে বৃহত্তম দল এবং জোটে, ইন্ডিয়া জোটে সবচেয়ে বেশি আসন পাওয়া দল। ফলে কংগ্রেস যদি একটু সতর্ক হয়, একটুই চেষ্টা করে, সেক্ষেত্রে কংগ্রেস অনায়াসে বিজেপিকে টক্কর দেওয়ার মতো জায়গায় থাকতে পারে। এখন দেখার আগামীকাল কংগ্রেসের রাহুল গান্ধী বা মল্লিকার্জুন খার্গেরা গঠনমূলক বিরোধিতার জায়গায় নেন নাকি তার সরকারে যাওয়ার দাবিটা করেন। জি, ধন্যবাদ। জনাব গোলাম মুর্তজা, আপনার কাছে আসতে চাই। এই যে ভারতের নির্বাচনী ব্যবস্থা এবং তার সাথে তো নানানভাবে ওতপ্রোতভাবে বাংলাদেশও জড়িয়ে পড়ে, সেখানে যে রাজনীতি চলছিল সেখানে অনেক সময় বাংলাদেশ বা পাকিস্তানের উদাহরণও এসেছে নির্বাচনের প্রসঙ্গে, এবং দিনের শেষে মোদি যে কথা বলতে চেয়েছিলেন বা যে জিনিস নিয়ে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন সেটা তো অনেকটাই ব্যর্থ হয়েছে, কারণ তিনি অনেকগুলো আসন হারিয়েছেন, একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। এই অবস্থায় আসলে তাদের যে রাজনীতির ভিত্তি, যেখানে ধর্ম একটা বড় বিষয়, ধর্মে ধর্মে বিদ্বেষ একটা বড় বিষয়, সেদিক থেকে কি আসলে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি আমাদের ভারতীয় বন্ধুর কাছ থেকে তো ফলাফলের জায়গাটা বা এর ব্যাখ্যাটা জানলাম। তো আমরাও ইতিমধ্যেই গণমাধ্যমের সৌজন্যে বিষয়টি জানছি। আপনি যেটা বললেন যে বাংলাদেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যায়, বাংলাদেশ প্রসঙ্গটা আলোচনায় আসে। আমরা এখানে অনেক বেশি আলোচনা করি ভারতের নির্বাচন বা যে কোনো কিছু। এবার ভারতের নির্বাচনে অরবিন্দ কেজরিওয়াল বাংলাদেশ প্রসঙ্গটা খুব বড়ভাবে সামনে এনেছেন। তিনি রাজনৈতিক বক্তৃতায় বলেছেন, গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে নরেন্দ্র মোদী বাংলাদেশের মতো একটা নির্বাচন করতে চায় বিরোধী দলদেরকে জেলে রেখে। সেইটার কারণে অনেক বেশি আলোচনা হয়েছে, এটা একটা দিক। আর এর বাইরে যে কথাগুলো বললেন তার সঙ্গে তো দ্বিমত করার সুযোগ নেই। নরেন্দ্র মোদীর যে একক দাপট, একচ্ছত্র প্রভাব
ভারতীয় রাজনীতিতে ক্ষমতায় থাকা সরকারের, সেই অবস্থাটা তো এবার আর থাকছে না। তাকে চন্দ্রবাবু নাইডু এবং এই নীতিশ কুমারের উপরে নির্ভর করতে হচ্ছে, এবং তারা কোন প্রকারের রাজনীতিবিদ, তারা সারাক্ষণই তারা নরেন্দ্র মোদী সরকার গঠন করবেন, বিজেপি সরকার গঠন করবেন, কিন্তু তাকে সারাক্ষণই নীতিশবাবু এবং নাইডুবাবুর দুইজনের একটা চাপে থাকতে হবে, চাওয়া পাওয়া নানা রকমের চাপ থাকবে, অর্থাৎ মোদী খুব স্বস্তিতে থাকতে পারবেন না পুরো সময়টা। এখন এটার একটা ব্যাখ্যা বা বিশ্লেষণ হবে যে কেন বিজেপির এরকম একটা অবস্থা হলো। হ্যাঁ, হিন্দুত্ববাদী কার্ড বা ধর্মীয় কার্ডটা এবার সেইভাবে কাজ করেনি। মোদী প্রথম অবস্থাতে যেভাবে এটাকে কাজে লাগাতে চেয়েছিলেন, পরবর্তীতে এটা আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন, নিজেকে ঈশ্বর প্রেরিত একজন বলে নিজেকে দাবি করেছেন। কিন্তু এটা সাধারণভাবে ভারতের একই সঙ্গে হিন্দুত্ববাদে বিজেপির যে উত্থান এবং একই সঙ্গে ভারতের যে এক ধরনের কি বলবো যে ধর্ম নিরপেক্ষ একটা অবস্থান আছে, এবং ভারতের বিপুল জনগোষ্ঠীর যে এই ধর্ম নিরপেক্ষতার প্রতি এক ধরনের আস্থা বা সমর্থন এখনো আছে, এবং বিজেপি যেভাবে ধর্ম নিয়ে যেভাবে খেলাধুলা করেছে, সেটাকে ভারতের বড় একটা সংখ্যক মানুষ সেটাকে শেষ পর্যন্ত গিয়ে পছন্দ করেনি। এটা একটি দিক। আর এর বাইরে আরো কিছু বাস্তব কারণ আছে। বাস্তব কারণের মধ্যে একটি হচ্ছে বেকারত্ব, জিনিসপত্রের দাম বৃদ্ধি, আর রাষ্ট্রীয় যে প্রশাসনগুলো আছে, যেমন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে যে রাষ্ট্রীয় প্রশাসনগুলো আছে, দৃশ্যমানভাবে আমরা দেখেছি বা লক্ষ্য করেছি সেই প্রশাসনগুলোকে অনেকটা বিরোধী দল নিপীড়নে ব্যবহার করা হয়েছে। ইনস্টিটিউশনগুলোর উপরে এক ধরনের প্রভাব তৈরি করা হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটেছে দীর্ঘ সময় ধরে, এতে নরেন্দ্র মোদীর যে একচ্ছত্র অবস্থান বা তিনি নিজে যেটা প্রমাণ করতে চেয়েছেন যে তিনি ছাড়া আর কোনো নেতা নাই, তিনি ছাড়া ভারতে আর কোনো নেতা নাই, তিনি ছাড়া এই বিজেপিতে আর কোনো নেতা নাই, এই কাজগুলো ঠিক ওইভাবে কাজ করেনি। আর এর বাইরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, এদের একটা প্রচারণা, কথা বলা, তার একটা প্রভাব মানুষের মনে পড়েছে। আর পশ্চিমবঙ্গের কথা বললেন, যেটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। এখানে যদি একসময় বামফ্রন্ট ছিল, তখন আমরা অনেক আপন মনে করতাম। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় আসলো, সেটাকেও তিস্তা চুক্তিকে কেন্দ্র করে একটা জটিলতা তৈরি হলেও আমরা সেটাকে আপনই মনে করি, বাংলাদেশের জন্য কোনো বড় সমস্যা না, বা এই কেন্দ্রিক একটা ব্যাপার মনে করি। আর এই সব কিছুর বাইরে যে আলোচনাটা দিয়ে শেষ করতে চাই, সেটি হচ্ছে ভারতের গণতন্ত্র। ভারতের যে গণতন্ত্র, এটা আসলে পৃথিবীতে একটা নজিরবিহীন ঘটনা আপনি বলতে পারেন। কত 60 কোটির বেশি মানুষ ভোট দিয়েছে, কয়েক ধাপে ভোট হয়েছে, ভোট মোটামুটিভাবে শান্তিপূর্ণভাবে হয়েছে, ভোট গণনাটা নিখুঁতভাবে হয়েছে। আজকে পর্যন্ত এই যে ফলাফল ঘোষণা হচ্ছে, বড়ভাবে কোথাও কোনো অভিযোগ নাই যে ভোট কারচুপি হয়েছে, ফল মানি না। রাহুল গান্ধীর কাছে যিনি পরাজিত হচ্ছেন, বিজেপির প্রার্থী, তিনি সকালবেলার দিকেই মেনে নিচ্ছেন যে আমি পরাজিত হয়েছি। এই যে একটা গণতন্ত্রের সৌন্দর্য, ভারতের মতো দেশে, ইউরোপ বা অন্য দেশে, সেখানে ছোট দেশ, ভোটার সংখ্যা কম, উন্নত দেশ, অভাব অভিযোগ থাকে না তাদের ব্যাপারটা একরকম, অন্যরকম গণতন্ত্রের ব্যাপারটা। কিন্তু ভারত বহু রকমের জটিলতা, বহু রকমের সংকট, আর্থিক সংকট থেকে শুরু করে রাজনৈতিক সংকট, ধর্মীয় সংকট, সংখ্যালঘু সংকট, বহু রকমের সংকট। সেই সংকটের মধ্যে একটা সরকার যদি চায় যে নির্বাচনটি নিরপেক্ষ হবে, সুষ্ঠু হবে, এবং নির্বাচন কমিশনকে যদি সেই পরিমাণ ক্ষমতা দেওয়া হয়, এবং নির্বাচন কমিশনের সেই ব্যক্তিত্বরা যদি সেটাকে এক্সারসাইজ করেন, তাহলে যে ভারতের মতো একটা বিপুল সংখ্যক জনসংখ্যার দেশে এত রকমের প্রতিকূলতা মোকাবেলা করে যে একটা নির্বাচন করা যায়, এবং সেই নির্বাচনটি যে সুষ্ঠু করা যায়, এর মানে পৃথিবীতে একমাত্র নজির ভারত। আমাদের যদি কোনো কিছু শেখার থাকে, আমাদের যদি কোনো কিছু অনুসরণ করার থাকে, সেটা হচ্ছে এই গণতন্ত্রের বিউটিটা। এটা আমাদের, তাছাড়া এই ধর্ম নিয়ে রাজনীতি করলো, মারামারি হলো, কতজন মারা গেল, এটা আমাদের এক্সাম্পল হিসেবে আসা উচিত না। আমাদের এক্সাম্পল হিসেবে আসা উচিত হচ্ছে যে এই যে গণতন্ত্রের সৌন্দর্যটা। জি, ধন্যবাদ। জনাব এম এ আজিজ, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। এই যে ভারতে জনাব কেজরিওয়াল যে আশঙ্কা প্রকাশ করছিলেন যে হয়তো বিজেপি বাংলাদেশ থেকে শিখছে এবং বাংলাদেশের মতো নির্বাচন সেখানে হতে পারে, তার বিপরীতে গিয়ে যেটা এইমাত্র জনাব মুর্তজা বললেন যে সেখানে আসলে একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে এবং সবাই আসলে নির্বাচন নিয়ে খুব বেশি প্রশ্ন এখানে তুলছে না। সেখান থেকে বাংলাদেশের আসলে শেখার রয়েছে, বাংলাদেশের শেখার সুযোগ কতটুকু? ধন্যবাদ আপনাকে। শেখার সুযোগ আছে, কিন্তু শিখতে চাইলে তো শেখা যাবে। এখন আপনি যেটা বললেন, কেজরিওয়াল যে কথাগুলি বলেছিল, সেই প্র্যাকটিসটা কিন্তু মোদি প্রথম দিকে করার চেষ্টা করেছে, কিন্তু ওখানে সোশ্যাল একটা রেজিস্ট্যান্স কিন্তু আছে।
তিনি পারেন নাই। যেমন প্রথমেই তিনি কিন্তু ইলেকশন কমিশন আগে ছিল প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী, পরে কোর্ট বলল অপোজিশনের একজনকে নেওয়া, সেটা বাদ দিয়ে তিনি নিজে দুজনকে ঢুকাইছে। এই ইলেকশন কমিশন কোনো জায়গায় যত অভিযোগ আছে আমলে নেয় নাই। আগে নির্বাচনগুলো দেখছি চিফ মিনিস্টারকেও লেফট রাইট করায় ছাড়ছে, এবারে কিন্তু করে নাই। তো অর্থাৎ সে চেষ্টা করেছে, অনেককে জেলে ঢুকাইছে, ওই কেজরিওয়ালকেই দিছে, অনেককে চেষ্টা করেছে, কিন্তু কোনোটাই কিন্তু ফল আসে নাই। যেমন ধর্মকে কার্ড হিসেবে ব্যবহার করেছে। ভেরি ইন্টারেস্টিং, আপনার দেখেন বাবরি মসজিদ ভেঙে রাম মসজিদ করেছে, সেই অযোধ্যায় কিন্তু রাম মন্দির, হ্যাঁ রাম মন্দির করেছে, কিন্তু সেই অযোধ্যায় কিন্তু বিজেপি কম ভোট পেয়েছে, কম সিট পেয়েছে। এটা অর্থাৎ ওখানে কিন্তু দলিত লোক, গরিব লোক অনেক বেশি, তারা কিন্তু ধর্ম খায় না, পেট চিন্তা আগে করছে। এই জন্যই বলছি ধর্ম সব জায়গায় কাজ করে নাই। যেহেতু আমরা আগেও বলছি যে ভারত একটা বৃহৎ গণতান্ত্রিক দেশ, অর্থাৎ নির্বাচন মোটামুটি গ্রহণযোগ্য হতো। এই কারণেই এখনও ওই সমাজে উপরের স্তরে সচেতন লোকের সংখ্যা এখনও বেশি, যার ফলে কিন্তু উনি যেভাবে খেলতে চেয়েছেন ঠিক ওইভাবে বোধহয় এই সোশ্যাল রেজিস্ট্যান্সের কারণে কিন্তু পারেন নাই। শেষ পর্যন্ত নির্বাচনটা হয়েছে, এবং নির্বাচন এটা ঠিক যদি বলেন যে পশ্চিমবঙ্গে কিছু গোলমাল হয়েছে, তো এটা আমাদের এই সাবকন্টিনেন্টে হয়েই থাকে। তবে ওখানে এটা অবশ্যই লক্ষণীয় যে নির্বাচন করেছে, সব পক্ষ অংশগ্রহণ করেছে এবং সবাই কিন্তু নির্বাচনটাকে গ্রহণ করেছে, এটাই বড় কথা। তো এখানে শিক্ষার বিষয় এইটাই যে একটা নিরপেক্ষ নির্বাচন হওয়ার ক্ষেত্রে যে সরকারি দল এবং বিরোধী দল উভয়েরই চেষ্টা থাকা উচিত, সেইটা বাংলাদেশে অনুপস্থিত। দ্বিতীয়ত ধরেন সবগুলো দলের ভিতরে বাংলাদেশে বড় দলগুলি যারা ক্ষমতায় যাবে বা ক্ষমতায় যাওয়ার কাছাকাছি আছে বা ক্ষমতায় আছেন, তাদের পার্টি নিজেদের মধ্যে গণতান্ত্রিক চর্চা নাই। সুতরাং ওই শিক্ষাটা গ্রহণ, এই জন্য বললাম শিক্ষা গ্রহণ করতে চাইলে তো শিখব, আমাদের তো শিক্ষা গ্রহণ করার মতো ছাত্রই আমরা নাই, ওই জায়গায় আমরা নাই এখন। সুতরাং এই জন্যে আমি বলছি যে ভারতে যে ইলেকশনটা হলো, যে বিজেপি বিশেষ করে নরেন্দ্র মোদী যেভাবে ধর্মীয় কার্ডটা ব্যবহার করেছে, আমি কিন্তু এরকম একটা নির্বাচন হওয়াতে আমি খুবই ব্যক্তিগতভাবে খুশি। কারণ এই সাবকন্টিনেন্টে ভারত বৃহৎ রাষ্ট্র এবং তারা কিন্তু পরাশক্তি হয়ে উঠছে, এবং এই যে ভোট বিজেপি যে পেয়েছে নরেন্দ্র মোদী, এটাও কিন্তু একটা কারণ যে ভারতকে পরাশক্তির একটা সম্মান দেখিয়েছে। বেকারত্ব এই সেই তো আছেই, অন্য জিনিস। তো আমি এই জন্যই বলবো যে ভারতে যদি গণতান্ত্রিকভাবে নির্বাচন না হয়, তাহলে কিন্তু এই সাবকন্টিনেন্টের সবগুলো দেশই কিন্তু এফেক্টেড হবে। সুতরাং এই নির্বাচনটা এখন নরেন্দ্র মোদী যদি 2/3, যেমন প্রথমে বলছিল হিন্দি ভাষা বলতে পারেন 400-র উপরে সিট পাবে, পরে তো খামোশ হয়ে গেছে। 403 যদি 2/3 মেজরিটি পেত, তাহলে আগে যে কথাগুলি শুনছে আইন করে টোরে ওই দেশে তো হিন্দুর খালি উপরের ওই দলিত টলিত সহ মুসলমান সহ সব আউট করে দিত। জি, ধন্যবাদ। বাচ্চা গেছে, ইন্ডিয়া বাচ্চা, আমরা আমি এখানে একটা কথা অ্যাড করতে চাইবো। উনি যেটা বলছিলেন যে গণতন্ত্রের মহিমার কথা, সত্যি এবারে দ্বিতীয় দফার ভোটের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছিলেন যে নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে চলছিল, এবং অদ্ভুত দেখুন আজকের ভোটের ফলাফলের পর মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কথা বললেও একটা কথাও কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলেননি, অর্থাৎ নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আর নাম্বার 2, কংগ্রেসের জয়রাম রমেশ যিনি মুখপাত্র, তিনি অভিযোগ করেছিলেন ফল প্রকাশের আগের রাতে অমিত শাহ যে স্বরাষ্ট্রমন্ত্রী 130টি জেলা শাসককে ফোন করে কিছু বলেছেন। সঙ্গে সঙ্গে কমিশন বলেছিল যে শুধু মুখে বললে হবে না, প্রমাণ দিতে হবে সন্ধ্যে 7টার মধ্যে, কিন্তু জয়রাম রমেশ সেটা করতে পারেননি, ফলে তিনি প্রত্যাহার করে নিতে বাধ্য হন। এইটাই হচ্ছে কমিশনের জায়গা। কমিশন যদি নিরপেক্ষভাবে কাজ করতে পারে, তাহলে সঠিক ফল আসে, এই ফলটাই হচ্ছে ভারতের পক্ষে সবচেয়ে আশাব্যঞ্জক দিক। জি, ধন্যবাদ। জনাব বুলবুল, আপনার কাছে আসতে চাই।
এই যে ইন্ডিয়া জোট, এটা নিয়ে বিস্তর কথা, এবং অনেকে বলছেন তারা যে ফলটা করেছেন এটা আসলে আশাতীত রকম ভালো, বিশেষ করে কংগ্রেস 10 বছরের মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে। এই যে বিরোধী দল এবং বিশেষ করে কংগ্রেস পুরনো দল, কিন্তু তারপরেও একেবারে প্রান্ত সীমা থেকে ঘুরে দাঁড়ানোর তাদের মানে উৎসটা কি বা ফর্মুলাটা কি? ধন্যবাদ। আপনার প্রশ্নের জবাবে যাওয়ার আগে ধন্যবাদ জানাই যে আমাদের ভারতীয় বন্ধু যে কথাটি বলেছেন, যে আমি মনে করি চূড়ান্ত বিচারে ভারতীয় গণতন্ত্রে জয় হয়েছে। সেখানে কিছু ছোটোখাটো সিমটম যে আমাদের মতো ছিল না তা না, কিন্তু তারপরে চূড়ান্ত বিচারে জয় হয়েছে। আমরা এরকম একটা নির্বাচন থেকে শিক্ষা নেব কি আপনি 19শে এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে। আমরা তো সকালে ভোট হয়ে বিকেলের মধ্যে ফলাফল ঘোষণা না করলে তো মোটামুটিভাবে মানে তুলকালাম শুরু হয়ে যেতে পারে। এখানে 19শে জুন থেকে রাজনীতিটা ধৈর্য ধরেছে না। ইভিএম বলার সাথে সাথে ইভিএম মানি না আমরা, অমুককে মানি না আমরা, কিন্তু ভারতীয় এই মানে নির্বাচনের মধ্যে অমুককে মানি না, ইভিএম মানি না, এতদিন ধরে নির্বাচন মানি না, এই মানিনার স্লোগান ছিল না। সমালোচনা ছিল কিন্তু মানিনার নির্বাচন স্লোগানটা ছিল না। কাজে এটি হচ্ছে গণতন্ত্রের শক্তি, যে আমরা, আর এখানে শুধুমাত্র সরকার প্রসঙ্গ ছিল না, সকল দল, যেটা আপনার প্রশ্নের জবাবে বলি, এই কংগ্রেস গত 10 বছর ধরে তো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে, এবং সেই ঘুরে দাঁড়ানোর একটা ফলাফল তারা পেয়েছে, এবং তারা রাজনীতিই করেছে। শুধু রাজনীতি, সবশেষ যদি আপনি দেখেন যে রাহুল গান্ধী যে কি বলে পদযাত্রা, সারা ভারত ব্যাপী যে পদযাত্রা, তার পাশে তার বোনকেও আমরা দেখেছি, এবং প্রত্যেকটা মানুষের কাছে তারা গিয়েছে। তারা এই কথাটা তারা বিশ্বাস করেছেন যে রাজনৈতিক দলের মূল শক্তি হচ্ছে সাধারণ মানুষ, এবং সাধারণ মানুষ যদি সঙ্গে থাকে, হ্যাঁ, কখনো ধর্মের কার্ড, কখনো সাম্প্রদায়িকতার কার্ড, কখনো ঈশ্বরের মানে প্রেরিত পুরুষ হিসেবে অনেক কিছু খেলার চেষ্টা করে, কিন্তু চূড়ান্ত বিচারে এটা বিজয়ী হওয়া যায় না। যেটা বলা হয় যে কিছু মানুষকে কিছুদিনের জন্য বোকা বানানো যায়, কিন্তু সব মানুষকে সারাদিনের জন্য বোকা বানানো যায় না। ভারতের সেটি হয়েছে। আমি ধন্যবাদ জানাই বিশেষ করে পশ্চিমবঙ্গ, যারা আমাদের সীমান্তের কাছে, যে পশ্চিমবঙ্গে একটা কষ্টের কারণ যে সেখান থেকে বাম ফ্রন্ট একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল, বামের আর কোনো অস্তিত্ব থাকলো না মানে ভোটের রাজনীতিতে। কিন্তু তারপরেও যেখানে নরেন্দ্র মোদী কতবার এসছেন, অমিত শাহ কতবার এসছেন, সেখানে মুসলিম কার্ড ইউজ করা হয়েছে, সাম্প্রদায়িকতার কার্ড ইউজ করা হয়েছে, তারপরেও পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে অসাম্প্রদায়িক শক্তিকে সমর্থন দিয়েছেন, আমি মনে করি এই নির্বাচন থেকে এটা একটা মানে শিক্ষা গ্রহণ করার বিষয়। জনাব আজিজ, আপনার কাছে ফেরত আসি। এই যে রাজনীতি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময় মনে করা হতো যে তিনি হয়তো কেন্দ্রীয় রাজনীতিতে একটা ভূমিকায় যেতে পারবেন, কিন্তু এখন পর্যন্ত সে অবস্থা নেই। এবং ইন্ডিয়া জোট নিয়ে যদি অনেক কথা বলা হচ্ছে, কিন্তু বেশিরভাগ বিশ্লেষকই হয়তো বলবেন যে মোদী সরকার গঠন করতে চলেছেন খুব শিগগিরই বিজেপি, এবং তাদের যে এনডিএ জোট, তার মাধ্যমে এইখানে আসলে এই যে ছোট আঞ্চলিক দলগুলো বা অপেক্ষাকৃত বড় আঞ্চলিক দল, তাদের ভূমিকাটা কি হচ্ছে? না, দেখেন, এখানে তো দুইটা, একটা হচ্ছে এনডিএ আর একটা হলো ইন্ডিয়া জোট। তো এখানে মোটামুটি ডিসাইডিং ফ্যাক্টরটা বলবো না, যে সমস্যা তৈরি করা বা সমস্যার সমাধানের জন্যে দুইজন ব্যক্তি তো আছে সেখানে, হলো আপনার নাইডু এবং নীতিশ কুমার। ধরেন গভর্নমেন্ট ফর্ম করার আগেই তারা যদি আপনার বিজেপির সাথে বনিবনা না হয়, তাহলে তো বিষয়টা গভর্নমেন্ট ফরমেশন ঝুলে গেল। এখন তাদের সাথে যদি এনডিএ ইন্ট্যাক্ট থাকে এরা সহ, তাহলে তো সেখানে আপনার পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি আপনার অ্যাক্টিভ হয়েও তো লাভ নেই, কারণ বাকিটা তো তারা তো গভর্নমেন্ট ফর্মই করতে পারছে না। সুতরাং সেখানে তার সরকারে একমাত্র আপনার এনডিএতে যদি না যায়, তাহলে তো আর তার কোনো লিডার, আর এনডিএতে গেলে তো তার জায়গা তো হবে না, সেখানে তো নরেন্দ্র মোদীই থাকবে। সুতরাং এই কারণে এই ইলেকশনের পরে আমার মনে হয় না যে কোনো স্কোপ আপনার মমতা ব্যানার্জির আছে। তাকে বোধহয় ওই পশ্চিমবঙ্গেই তার জন্য সঠিক, এছাড়া বাইরে যাওয়ার সুযোগ তার কম। বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, সেখানে তো নানান ধরনের কথা গত বেশ কমাস ধরেই হচ্ছে। সেখানে বিএনপির একটা ব্যাখ্যা রয়েছে, আওয়ামী লীগের একটা ভিন্ন ব্যাখ্যা রয়েছে, ভারত তাদের মতো করে একটা ব্যাখ্যা দেয়। এই নির্বাচনের পরে আপনি কি মনে করেন এই সম্পর্কের কোনো পরিবর্তন আসবে? না, দেখেন, এখানে যদি কংগ্রেসও ক্ষমতায় আসতো, ধরেন বিজেপি আসলো না, তাতেও ইন্ডিয়ান ফরেন পলিসির পরিবর্তন হতো, এটা আমি মনে করি না।
কারণ এটা বাংলাদেশ না যে একমাত্র প্রধানমন্ত্রী যা কয় সেটাই আইন আর সেটাই ফরেন পলিসি। ভারত বা বড় বড় দেশগুলো কিন্তু তা না, পশ্চিমা তাদের সরকারের মধ্যে সরকার আলাদা, সরকারের ফরেন পলিসি হ্যান্ডেল করে আলাদা, সেখানে স্পোক্সম্যান বা সেইটাও ইমপ্লিমেন্ট করে ধরেন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট। সুতরাং ভারতের পলিসি চেঞ্জ হবে এটা আমি মনে করি না। তবে সম্পর্ক উন্নত হয়তো সরকার পরিবর্তন হলে বা হলে হয়তো আমাদের দেশে যদি কূটনৈতিক তৎপরতা ওইভাবে থাকে, ভারত তো বন্ধু দেশ, সেখানে যে সরকারি আসুক, ভারতও আমরা ছোট দেশ হলেও ভারতও বাংলাদেশের সাথে আপনার শত্রুতা করে খুব একটা লাভবান হবে না, আর বাংলাদেশ তো ছোট দেশ হিসাবে ভারতের সাথে শত্রুতা করে লাভ হবেই না। সুতরাং এখানে আমার মনে হয় বন্ধুসুলভ আচরণ করা উচিত, যার যেটুকু প্রাপ্য সেটুকু পাওয়া উচিত এবং উভয় উভয়কে সাহায্য করা উচিত, এই নীতিতেই থাকা উচিত। এবং সেটা কিন্তু হচ্ছে না, কারণ ভারত কিন্তু বরাবর শুধু আমাদের এক্সপ্লয়েট করতেই চাচ্ছে, এক্সপ্লয়েটই করে, আর আমরা যেগুলি প্রাপ্য সেগুলি কিন্তু আমরা পাচ্ছি না, একটাও পাচ্ছি না। কিন্তু ভারত তো যা ওনার সয় নিছে, সবই নিয়ে নিছে। জি, জনাব পার্থ আপনার কাছে ফিরে আসতে চাই। যেগুলোকে বিজেপির ঘাঁটি বলে মনে করা হতো, অযোধ্যার কথা এরই মধ্যে এসেছে, সেখানে রাম মন্দির হয়েছে, তারপরও সেখানে বিজেপির ফল ভালো হয়নি। এই যে বেশ কিছু জায়গায় যেখানে একেবারে উল্টো ফল হয়েছে রাজ্যগুলোতে, তার কারণটা কি? দেখুন, আমি আপনাকে প্রথমে একটা তথ্য বলতে চাই, সেটা হচ্ছে যে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পেল না এমন ঘটনা কিন্তু ভারতে খুব সহজ বিষয় না। আপনি হিসাব করে দেখেন 1984 সালে ইন্দিরা গান্ধী মরে যাওয়ার পর রাজীব গান্ধী যে সরকার গঠন করেছিলেন, সেখানেই একমাত্র দল যারা একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। তারপর দীর্ঘ 30 বছর 2014 পর্যন্ত যতগুলো সরকার হয়েছে, 7-8টা সরকার হয়েছে, সব কটাই ছিল মিলিজুলি সরকার। ফলে নরেন্দ্র মোদীর পক্ষে মিলিয়ে ঝুলিয়ে চলাটা খুব একটা কঠিন হবে না। তবে যেহেতু 10 বছর অভ্যাস তৈরি হয়ে গেছে, তো আর যেটা আপনি বলছিলেন যে উল্লেখযোগ্য হার, এ দেখুন অযোধ্যা জানি গত 1 বছরে এই দেশে একটা বিশাল হইচই বাঁধিয়ে দিয়েছিল বিজেপি, হিন্দুত্ব, রাম, জন্মভূমি এইসব নিয়ে, সেখানে এবার হেরে গেছে বিজেপি। ঠিক তেমনি কংগ্রেসের যে গড় আমেথি, সেখানে স্মৃতি ইরানি হেরে গেছেন এবং তিনি হার স্বীকার করে নিয়েছেন। পাশে রায়বেরিলিতে কংগ্রেসের রাহুল গান্ধী তার মা যা জিতেছিলেন তার চেয়ে অনেক বেশি ভোটে জিতেছেন। একইভাবে যদি আপনি উত্তরপ্রদেশে দেখেন, সেখানে আবার অখিলেশ যাদব মানে সমাজবাদী পার্টি এবং কংগ্রেস মিলে খুব ভালো ফল করেছে। তার কারণ মানুষ ওই যে আপনি বলছিলেন যে হিন্দু মুসলমান ধর্ম এই বিষয়গুলো এবার ভোটে খুব বেশি করে এসে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যা বলছিলেন তার মধ্যেও কিন্তু সংখ্যালঘুদের কথা বারবার করে বলা হচ্ছিল। সিএ, এনআরসি, ইউসিসি যে সমস্ত আইনগুলো করার কথা বলা হচ্ছিল, তার সঙ্গে যেটা দাঁড়াচ্ছিল যে সংখ্যালঘুদের একটা বড় অংশের স্বার্থ বিকৃত হতে পারে বিজেপি ক্ষমতায় আসলে। আপনি সামগ্রিকভাবে ভারতটাকে দেখেন, তা একটা অদ্ভুত একটা প্রবণতা দেখবেন, সেটা হচ্ছে কংগ্রেস তাদের পুরনো জায়গাগুলোতে শক্তি ফিরে পাচ্ছে। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ভালো ফল করেছে, গুজরাটে পারেনি। এপাশে আসুন পশ্চিমবঙ্গে কিচ্ছু নেই। কংগ্রেসের যেটা আসনটা জিতেছেন সেটা হচ্ছে গনি খানের গড়, জিতেছেন তার আত্মীয় অধীর চৌধুরী, যিনি কিনা রাজ্য সভাপতি এবং গতবার লোকসভায় বিরোধী দলনেতা ছিলেন, তিনি হেরে গেছেন, 3 নম্বর জায়গায় পেয়েছেন। ফলে আপনি দেখেন কংগ্রেসের রাহুল গান্ধী যে যাত্রা উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম, এই জনসংযোগ যাত্রাটায় অসম্ভব ভালো ফল দিয়েছে। কারণ কংগ্রেসের লিগাসি আছে, মানুষের সঙ্গে মিশে যায়। ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহেরু, যে কংগ্রেসকে দেখে মানুষ অভ্যস্ত, সেই কংগ্রেসকে মানুষ খুঁজে পাচ্ছিল রাহুল গান্ধীর মধ্যে। মানুষের মধ্যে যাওয়া, যেখানে কোনো নিরাপত্তা বলয় নেই, ত্রিস্তর কমান্ডো নেই, মানুষকে ছুঁয়ে দেখা, আবার বৃদ্ধ মহিলাকে জড়িয়ে ধরা, তাদের সমস্যার কথা শোনা। মানুষ মনে করছিল কংগ্রেসের রাহুল গান্ধী সেই জায়গাটা দিচ্ছেন বা মানুষকে গুরুত্ব দিচ্ছেন, এবং প্রিয়াঙ্কা গান্ধী তাকে যোগ্য সহযোগিতা করেছেন। যে কারণে আপনি যদি দেখেন রায়বেরিলিতে 1-1 জিতেছেন রাহুল গান্ধী, তাও রায়বেরিলিতে তিনি প্রার্থী হয়েছেন। এখন হয়তো রাহুল গান্ধীকে একটা আসন ছাড়তে হবে, সেক্ষেত্রে যদি রায়বেরিলিতে প্রিয়াঙ্কা গান্ধী দাঁড়ান, কেউ অবাক হওয়ার থাকবে না। আরেকটা ঠিক একই রকম অবাক হওয়ার থাকবে না, আগামীকালের মিটিংয়ে নীতিশ কুমার যদি কোনোভাবে আবার
এনডিএ ছেড়ে ইন্ডিয়া জোরে চলে যান, কারণ উনি সবসময় ক্ষমতার খুব কাছাকাছি থাকেন। কি কারণে কেউ জানে না, কিন্তু উনি সবসময় ক্ষমতার কাছাকাছি থাকে। এটা একটা অদ্ভুত প্রবণতা। এখানে আরেকটা প্রসঙ্গ না তুললেই নয়, সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এ নিয়ে বিস্তর কথা হয়েছে, বিশেষ করে ইউটিউবে একজন ইউটিউবার ধ্রুব রাঠি, তার বক্তব্য মিলিয়ন মিলিয়ন ভিউ আমরা দেখেছি, এবং খোদ বিজেপি এ নিয়ে বিস্তর কথা বলেছে। এর ভূমিকাটা আসলে কি ছিল এই নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার? খুব ভালো বলেছেন। আসলে জানেন তো, এই সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে যেটা হয়েছিল, ঠিক একইভাবে অটল বিহারী বাজপেয়ী একসময় যখন যেভাবে হেরে গেলেন, ইন্ডিয়া সাইনিং করে একটা স্লোগান তুলেছিলেন, যেটাতে মানুষ বিশ্বাস করেন। ক্ষমতায় এসেছিলেন মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন কংগ্রেস। ঠিক তেমনি মোদির গ্যারান্টি বলে যে কথাটা বলা হচ্ছিল, আসলে উনি ঠিক অটল বিহারী বাজপেয়ী যে ভুলটা করেছিলেন, মোদিও সে ভুলটা করলেন। উনি দলের ঊর্ধ্বে নিজেকে তুলে ধরতে চাইলেন, যে কারণে ঈশ্বরে প্রেরিত দূত, ঈশ্বর তাকে পাঠিয়েছেন, 47 সাল পর্যন্ত কাজ করে যেতে হবে। উনি আগের দিন বলেন ঈশ্বরের সন্তান, আজকে বলছেন মা কদিন আগে মারা গেছেন। আসলে ওনার এই কথাবার্তাগুলো এত কন্ট্রাডিকশন, মানুষ ভালোভাবে নেননি। আমাদের একটা কথা আছে, হামবাক বা বড় মুখের মানুষ, যারা খুব বড় বড় কথা বলেন, মানুষ বুঝতে পারছিলেন যে যা বলা হচ্ছে তার সঙ্গে অর্ধেক কথার মিল নেই। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় করতে পেরেছেন বা কংগ্রেস যেটা করতে পেরেছিল, যে বঞ্চিত স্লোগান, মানুষ বঞ্চিত, কেন্দ্র টাকা দিচ্ছে না, কেন্দ্র উন্নয়ন করছে না, কেন্দ্র কয়েকজন শিল্পপতির কথা শুধু ভাবে, যে রাহুল গান্ধী বারবার বলছেন যে এই সরকার আদানি আম্বানিদের সরকার। ঠিক এটা মানুষও মনে করতে শুরু করেছিল, কারণ সমস্ত বৃহত্তর শিল্পক্ষেত্র এই দুটো সংস্থার হাতে চলে যাচ্ছিল। মমতা ব্যানার্জি বারবার বলছেন যে রাজ্য সরকার কেন্দ্রের কাছ থেকে 1,94,000 কোটি টাকা পায়, তারা নাকি হিসাব দিয়েছে, তা দিচ্ছে না। ফলে যে রাজ্যের যে বঞ্চনা, পশ্চিমবঙ্গ সারা জীবন এর আগে বামপন্থীরাও এই একই কথা বলতো, কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান, কেন্দ্রের বঞ্চনা। মমতা বন্দ্যোপাধ্যায় সেইটাকেই হাতিয়ার করেছেন। রাহুল গান্ধী এবং কংগ্রেস সেই কেন্দ্রীয় বঞ্চনা, যেখানে জাত গণনা, জাতের ভিত্তিতে গণনা উনি এনশিওর করেছেন। মানুষের, মহিলাদের সশক্তিকরণের জন্য বছরে 1 লাখ টাকা করে দেবেন বলে বলেছেন। সবগুলোই সোশ্যাল মিডিয়াতে খুব বেশি ঘুরছিল। আর ইয়াং জেনারেশন, যেটা আমরা ইয়াং টার্গেট গ্রুপ বলি, তারা যেহেতু সোশ্যাল মিডিয়ায় টেক সেভি, তারা করছেন কি, তাদের কাছে রাহুল গান্ধী অনেক বেশি বাস্তবসম্মত, গ্রহণযোগ্য মনে করছে। কারণ তারা কখনো জাতের ভিত্তিতে ভাগাভাগি চায় না, ধর্মের ভিত্তিতে ভাগাভাগি চায় না। তারা কি চায়? তারা কাজ চায়, তারা শিক্ষা চায়, তারা স্বাস্থ্যের গ্যারান্টি চায়, যেটা এই মুহূর্তে ইউরোপ বা আমেরিকাতে নিশ্চিত করা হয়। এখন তো দুনিয়াটা খুলে গেছে, সবাই জানতে পারেন কোথায় কি হচ্ছে, লহবার মধ্যে, হাতের 5.5 ইঞ্চ মোবাইলের মধ্যে। ফলে এই জায়গা থেকে ইয়াং জেনারেশন, পড়ালেখা জানা মানুষজন ক্রমেই সোশ্যাল মিডিয়াতে বামেদের পক্ষে, বামেদের কোনো প্রার্থী জেতেনি, কিন্তু বামেদের পক্ষে যে সমর্থন ছিল, কেউ কেউ মনে করছেন যে কলকাতাতে বা কলকাতা লাগোয়া কোনো জায়গা থেকে 2-3 জন বাম প্রার্থী যা ইয়াং জিততেও পারেন, জেতেননি, বেশি ভোটও পাননি। কারণ সোশ্যাল মিডিয়া বিপ্লব আর ভোটের দিন ইভিএম এ গিয়ে ভোট দেওয়া, সেটা একটা অন্য গেম, ওটা T20 খেলা মতো, যে জেতে সেই সিকান্দার, ওটার অন্য গল্প। কিন্তু সোশ্যাল মিডিয়ায় মানুষের মধ্যে একটা বিশাল প্রতিক্রিয়া তৈরি করেছে, যেটা জনমত গঠনে অনেকটাই সাহায্য করেছিল কংগ্রেসের পক্ষে। এখনটাই প্রাথমিকভাবে তাই মনে করা হচ্ছে। জি, ধন্যবাদ। জনাব বুলবুল, আপনার কাছে ফেরত আসতে চাই। এই যে মানুষের যে অভিযোগগুলো, সেটা হয়তো অনেক অভিযোগের সাথে আমাদের এখানকার অভিযোগগুলো মিলে যাবে, বড় বড় কোম্পানি, তাদের প্রভাব, তাদের সিন্ডিকেট, এবং সেটার বিরুদ্ধে ভারতের জনগণের এক ধরনের অবস্থান আমরা দেখলাম। বাংলাদেশের মানুষের সেই সুযোগটা কি তৈরি হচ্ছে? ধরুন এসালম গ্রুপের কথা আমরা বারবার ঘুরে ফিরে বলি, এক গ্রুপের কাছে 8টা ব্যাংক, আরও অনেকের কাছে হয়তো কয়েকটা কোম্পানির কাছে চালের বাজার চলে যাওয়ার থেকে শুরু করে নিত্যপণ্যের যে 11% মূল্যস্ফীতি, সেগুলো নিয়ে বাংলাদেশের মানুষের আসলে প্রতিবাদ করার সুযোগটা কোথায়? দেখেন, অর্থনীতি যত বড় হবে, এরকম নানা গ্রুপের দাপট থাকবে। মুক্তবাজার অর্থনীতিতে ভারতে যে আদানি আম্বানিদের নাম যে আসে, এটা বিশাল অর্থনীতিতে তারা বিশাল নানাভাবে অবদান রাখেন, এবং কোনো দলের পক্ষেও রাখেন, আবার কি বলে ব্যক্তিগতভাবেও রাখেন। এইবার যখন ভারতের নির্বাচন শুরু হলো, সেই নির্বাচনী বন্ড যেটি, সেটি নিয়ে আলোচনায় যখন আপনারা দেখেছেন যে সেখানে সেই বন্ডের মধ্যে কারা কিভাবে কত টাকা কাকে দিয়েছে, সেটা বিতর্ক ছিল। কিন্তু চূড়ান্ত বিচারে আপনি মানুষের মূল সমস্যাগুলি নিয়ে মানুষের কাছে বিশ্বাসযোগ্যভাবে যেতে পারলেন কিনা,
একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, কংগ্রেসের মতো তো পুরনো প্রতিষ্ঠান, মানুষ তো ধরেই নিয়ে এসেছিল যে কংগ্রেস আর ফিরে আসতে পারবে না, সমস্ত দায় চাপানো হচ্ছিল রাহুল গান্ধীর উপরে। কিন্তু যে কথাগুলি আমার ভারতীয় বন্ধু বললেন যে প্রত্যেকটাকে ইস্যুকে ধরে, এবং এখানে মিডিয়ার কথা, আপনি সোশ্যাল মিডিয়ার কথা বললেন, আপনি বুথ ফেরত জরিপে কি ফলাফল ছিল 3 দিন আগে ভারতের এই রাজনীতি, 350 বিজেপি পাচ্ছে। কাজে ভারতের এই নির্বাচনে সবচেয়ে বেশি যদি কেউ পরাস্ত হয়ে থাকে তাহলে আধুনিক প্রযুক্তির এই জ্যোতিষীরা পরাস্ত হয়েছে। আধুনিক প্রযুক্তির জ্যোতিষীরা বুথ ফেরত জরিতে তো 400-র কাছাকাছি সিট দিয়েছিল। তো কাজেই সোশ্যাল মিডিয়া বলেন, এই যে আধুনিক প্রযুক্তির জ্যোতিষ যারা আছে, ফোরকাস্ট করে, জরিপ করে, জরিপ তো মূলধারার গণমাধ্যমগুলোই দিচ্ছিল। সেই আমি তো বললাম যে এটা আধুনিক প্রযুক্তির জ্যোতিষেরা, মানে তারা কোন ভিত্তিতে দিয়েছে এবং ফলাফল কি আমি জানি না। আপনি অন্য রাজনৈতিক দল হারলে তো রাজনৈতিক দলকে নেতাদের পদত্যাগ করতে বলেন। ভারতের যারা বুথ ফেরত জরিপ দিয়েছিল, কয়জন সম্পাদক, কয়জন মালিক পদত্যাগ করেন দেখি আমরা একটুখানি। তো কাজে এই প্রশ্নগুলি থাকবে, যতই আপনি মুক্তবাজারের এই জায়গায় থাকবে। কিন্তু একটা রাজনৈতিক শক্তি, তার মূল জায়গা হচ্ছে, যতই বলি না কেন, এটাকে ভোটের বাক্সে ট্রান্সলেট করাতে হবে। ভোটের বাক্সে ট্রান্সলেট করা হচ্ছে যারা ভোট দিতে বুথের মধ্যে ঢুকবেন তার মনের ভিতরে পরিবর্তনটা আনা। কাজে আপনি বাইরে থেকে কি কথা বললেন, বাইরে থেকে কি বলে কতটা উত্তেজনা ছড়ালেন, কতটা বিপ্লব করলেন, তার চেয়ে যেটা হচ্ছে মানুষের কাছে মানুষের সমস্যা নিয়ে যেতে পারেন কিনা। রাহুল গান্ধীর পদযাত্রাটা এখন দৃশ্যমান হয়েছে যে মানুষের কাছে যাওয়া, ভাই বোন দুজনে মিলে যেভাবে তারা গিয়েছেন, মানুষ আস্থাটা ফিরে পেয়েছে। কাজেই রাজনীতি, এটা আমি কোনো দল বিশেষকে আমি বলছি না, আমি বলছি যে সেই রাজনৈতিক দলই টিকে থাকবে, ক্রাইসিসে হয়তো পড়বে কখনো কখনো, কিন্তু সেই রাজনৈতিক দলই প্রতিষ্ঠান হয়ে উঠবে যারা মানুষের মনের ভাষাটা বুঝতে পারবেন, তার সমস্যার কথা বুঝতে পারবেন এবং তার এই ভালোবাসাটাকে ভোটের বাক্সে ট্রান্সলেট করতে পারবেন। যদি সেটা না করা যায় তাহলে কে কতটা বড় দল, কে কতটা উচ্চ দল, কে কতটা মানে উচ্চ কণ্ঠে মিছিল করতে পারেন, মিটিং করতে পারেন, তাতে কিছু যায় আসে না। আরেকটা হচ্ছে যে এই যে যেটা শুরুতে বলেছিলাম যে ভারতের রাজনীতিতে কোন ট্রাম্প কার্ড ইউজ হয়নি। ধর্ম ইউজ হয়েছে, জয় শ্রীরাম হয়েছে, মন্দির হয়েছে, ঈশ্বর হয়েছে, দলিত হয়েছে, মুসলমান হিন্দু হয়েছে। নরেন্দ্র মোদীর মতো মানুষ নিজে যখন বলে যে ভারতে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাচ্ছে নির্বাচনের আগে, আমি তো বেসামাল একটা বক্তব্য শুনেছি, সেটা একটা প্রধানমন্ত্রী যে ভারতে এখন মুসলমানরা বেশি হয়ে যাচ্ছে, কাজে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে। আই ডিড নট প্র্যাকটিক্যালি এক্সপেক্ট যে একজন সেটিং প্রধানমন্ত্রী এই ভাষায় কথা বলতে পারে। কাজে এটা মানুষ গ্রহণ করে নাই, কি হিন্দুরাও, এবং আমার ধারণা সচেতন হিন্দুরাও গ্রহণ করে নাই। এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ, যেখানে বলাই হয়েছিল যে এবার প্রায় সবগুলি বুথ ফেরত জড়িত দেখাই বলা হয়েছে যে মমতা ব্যানার্জি নাই, কিন্তু সেখানের এই যে সাংস্কৃতিক মানে চেতনা, বুদ্ধিবৃত্তিক চেতনা, রাজনৈতিক চেতনা, সেই চেতনা যদি আপনি দেখেন, আমরা হয়তো সবসময় দল বা দলের মঞ্চে যারা ওঠেন তাদেরকে দেখি, কিন্তু এর বাইরে যে অসংখ্য মানুষ আছে তাদেরকে আমরা কখনো হিসেব করি না। একটা গণতান্ত্রিক ধারাবাহিকতা থাকলে পরে এই যে দলের মঞ্চের বাইরে, দলের মিছিলের বাইরেও যে অনেক মানুষ, রাজনৈতিক সচেতন মানুষ, তার বুদ্ধিমত্তা থেকে ভোট দিতে পারে, মতামত দিতে পারে, সেটা ভারতের নির্বাচনে প্রমাণিত হয়েছে। আর বাকি যে আবর্জনাগুলির কথা বলেন আপনি, যুক্তরাষ্ট্রে কি হচ্ছে, ট্রাম্প সাহেবকে জেলখানায় ঢুকিয়ে দিচ্ছে। আপনি যখন বাংলাদেশে বলেন যে আমাদেরকেও অমুককে জেলখানায় ঢুকিয়ে দিচ্ছে, এটার জন্য নির্বাচন প্রভাবিত হবে, আপনি তো এটা যুক্তরাষ্ট্র মনে হচ্ছে যে নির্বাচনের আগে দিয়ে ট্রাম্পকে ডিসকোয়ালিফাই করার চেষ্টা করা হচ্ছে, সে যাতে না আসতে পারে। আবার উল্টা জরিপও দেখছি যে সে জেলে থেকে যদি ইলেকশন করে তাহলে নাকি পাশ করবে। তো কাজেই গণতন্ত্রের একটা ভাঙন আছে, সব কিছুই ভাঙন হয়েছে, গণতন্ত্রের ভাঙন আছে। আমরা একদম সেট কোনো মডেল গণতন্ত্রকে ধরে আমরা বলতে পারবো না যে এই মডেলটাকেই কপি করতে হবে। কাজে ভারতে যেটা হয়েছে, ভারতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, তারা 2 মাস ধরে নির্বাচন হলে প্রশ্ন তোলে না, তারা ইভিভি নিয়ে প্রশ্ন তোলে না, তারা অমুক থাকলে পরে নির্বাচন ভালো হবে না, আমরা নির্বাচনে যাব না, এই প্রশ্ন তোলে না। সরকার আবার চেষ্টা করে নানান ধরনের ট্রাম্প কার্ড দিয়ে ব্যবস্থা করে, কিন্তু সবাই মিলে শেষ পর্যন্ত চূড়ান্ত বিচারে গণতন্ত্রটাকে পাহারা দেওয়ার চেষ্টা করে। কাজে আমাদের এখানেও যেটা হচ্ছে, একটা হচ্ছে মানুষের কাছে যাওয়া, মানুষকে নিজের পক্ষে আনা এবং মানুষকে মনের ভাব বুঝে রাজনীতি করা, সেটা যেমন একটা লেসন। আরেকটা লেসন হচ্ছে গণতন্ত্রটা শুধুমাত্র সরকার বা কোনো বিশেষ দলের বিষয় না, এটা হলো সরকার, বিরোধী দল, সবার বিষয়, এবং সবাই যদি একসাথেই পাহারা দিতে পারি তাহলে একটা ভালো গণতান্ত্রিক দিক পাওয়া যেতে পারে। জনাব গোলাম মুর্তজা, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। এই যে কংগ্রেস একেবারে প্রান্তসীমা থেকে ঘুরে দাঁড়ালো, সেখানে যে যাত্রা কর্মসূচি তাদের দেশব্যাপী, যেখানে তাদের গুরুত্বপূর্ণ নেতারা অংশ নিলেন, এখান থেকে কি বিএনপির শেখার কিছু আছে বাংলাদেশের প্রেক্ষাপটে, নাকি বিএনপি যে কথাটা বলে যে নির্বাচনী ব্যবস্থা বাংলাদেশের যে জায়গায় গেছে এখানে আসলে
এই ধরনের গণসংযোগ করে আসলে তাদের খুব বেশি কিছু অর্জন করার নেই? প্রথমত কথা, নির্বাচনী ব্যবস্থাটা যে জায়গাতে গেছে সেই জায়গা থেকে উত্তরণ ঘটানোর একমাত্র পথ হচ্ছে, আমি মনে করি একমাত্র পথ হচ্ছে জনসংযোগ করা এবং মানুষের কাছে যাওয়া। আপনি যদি জনসংযোগ না করেন, আপনি যদি মানুষের কাছে না যান, তাহলে আপনি যে এই নির্বাচনী ভেঙে পড়া, ধসে যাওয়া, ক্ষয়ে যাওয়া নির্বাচনী ব্যবস্থাটা আপনি ঠিক করবেন কিভাবে? আপনার কাছে আর কোনো ওয়ে নাই। আন্দোলন করে, অতীতের যে আন্দোলন, যে প্রক্রিয়াতে অনেক কিছু হয়েছে, সেই একই প্রক্রিয়া তো সারা জীবন কাজ করে না। একই প্রক্রিয়ায় রাজনীতি তো সবসময় হয় না, সেটা হবে না। আর আরেকটা জিনিস, বিএনপি না শুধু, এটা আমাদের অনেকেরই একটা মাথার মধ্যে থাকে। আজকে যখন কংগ্রেস ভালো করছে তখন আমরা রাহুল গান্ধীর প্রশংসা করছি। রাহুল গান্ধী জনসংযোগ করেছে, রাহুল গান্ধী কংগ্রেসকে আবার সেই মৃতপ্রায় কংগ্রেসকে পুনরুজ্জীবিত করেছে, জাগ্রত কংগ্রেস, এটা নিয়ে লেখা হচ্ছে। কিন্তু আপনি রাহুল গান্ধীর কথা চিন্তা করে দেখেন, রাহুল গান্ধী যে বিপুল সম্ভাবনা জাগিয়ে প্রথম অবস্থাতে যখন আসলো, তখন বয়স কম ছিল, দেখতে সুন্দর, সাদা ধবধবে হাফ শার্ট পাঞ্জাবি পরে, পায়জামা পরে যেভাবে চলতেন, ইন্ডিয়া টুডে, আউটলুক বারবার করে তাকে কভার স্টোরি করতো, সেই ছবিগুলো তো আমরা দেখলাম। বিশাল প্রত্যাশা, বিশাল সম্ভাবনা। সেই সময় কিন্তু রাহুল গান্ধীকে মানুষ গ্রহণ করেনি, ভারতীয়রা কিন্তু সেই সময় গ্রহণ করেনি। রাহুল গান্ধী কিন্তু ব্যর্থ হয়েছেন। ব্যর্থ হয়ে এমন অবস্থা হয়েছে যে আদৌ রাজনীতিতে থাকবেন কিনা, থাকতে পারবেন কিনা, এরকম অবস্থা তৈরি হয়েছে। কিন্তু ওই যে লেগে থাকা, জ্যোতি বসুর একটা কথা শুনেছিলাম যে দল খারাপ করছে, তিনি সবসময় যেটা বলতেন যে মানুষের কাছে যাও, মানুষের কাছে যাও। তো এই যে রাহুল গান্ধী ওরকম মানুষের কাছে গেছেন, সেই কারণে তিনি দিনের পর দিন লেগে থেকেছেন, সেটার একটা ফলাফল ফেলেছেন। আপনি যদি পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির কথা বলেন, বামফ্রন্টের সেই দাপটের কালে, বামফ্রন্টের সেই একচ্ছত্র আধিপত্যের কালে মমতা বন্দ্যোপাধ্যায় কতবার ব্যর্থ হয়েছেন। তার রাজনীতি শেষ, আর মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে দাঁড়াতে পারবেন না, এমন অবস্থা কি বারবার তৈরি হয়নি? মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গা থেকে, মানুষের কাছ থেকে সরে আসেননি, তিনি বারবার করে মানুষের কাছে গেছেন। তো সেই কারণে মানুষের কাছে যাওয়ার কোনো রাজনীতিতে কোনো বিকল্প নেই। এখন আমাদের এখানের সঙ্গে ভারতের তুলনা করাটা খুবই মুশকিল এবং আসলে তুলনা করা যায় না। ভারতে যেটা হয়েছে, দীর্ঘ সময় ধরে রাজনৈতিক পরিপক্কতার কারণে ইনস্টিটিউশনগুলো তৈরি হয়েছে, যদিও এই গত এই দুই টার্মে ইনস্টিটিউশনগুলো তাদেরও ক্ষতি হয়েছে, কিন্তু ক্ষতি হওয়া এক জিনিস আর বাংলাদেশের মতো ধসে যাওয়া আর এক জিনিস, সেটা হয়নি। তো সেটা না হওয়ার কারণে, যেটা ধরেন কেজরিওয়াল নরেন্দ্র মোদীর এই দাপটের মধ্যে দিল্লিতে থাকেন এবং দিল্লিতে তিনি নিয়ন্ত্রণ করেন, কথা বলেন, কিন্তু কেজরিওয়ালকে কারাগারে ঢুকিয়ে দেওয়া হয়, আইনি লড়াই করে আবার কেজরিওয়াল বের হয়ে আসেন, নির্বাচন পর্যন্ত তিনি সমান তালে প্রচারণা চালাতে পারেন। এটা হচ্ছে ইনস্টিটিউশনের শক্তি, বাংলাদেশের যে জায়গাটাতে অনুপস্থিত। সুতরাং বাংলাদেশের যে অবস্থাটা তৈরি হয়েছে, সেই অবস্থাটায় অনেকগুলো বড় বড় ক্ষতি হয়ে গেছে। বড় বড় ক্ষতির মধ্যে আমাদের এখানে আসলে ইনস্টিটিউশন আমরা তৈরি করতে পারিনি, নির্বাচন কমিশন তৈরি করতে পারিনি। কখনো কখনো নির্বাচন কমিশন মনে হয়েছে যে একটু শক্ত হবে, হতে হতে সেটা আবার পরের বারে গিয়ে তার চেয়ে বেশি দুর্বল হয়েছে। সুতরাং এটা একটা বড় দুর্বলতা। আর আমাদের এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে বড় দুটি রাজনৈতিক দল, আওয়ামী লীগ এবং বিএনপি, এটা বিএনপি শুরু করেছে, আওয়ামী লীগ পরবর্তীতে এসে সেটা আরো শক্তভাবে চালিয়ে নিচ্ছে, যে ক্ষমতায় একবার যাব, সেই ক্ষমতা থেকে আর কখনো সরবো না, ক্ষমতা থেকে আর কখনো সরবো না, এবং বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিব, সেটা গ্রেনেড মেরে হোক আর জেলে ঢুকিয়ে হোক, একদম নিশ্চিহ্ন করে দিব। বিএনপি 2001-এ ক্ষমতায় এসে এই ধারাটা শুরু করেছিল। সেই শুরু 91 থেকে 96 কিন্তু বিএনপি সেটা করেনি, কিন্তু বিএনপি শুরু করেছিল এই 2001-এর পরে, 2001-এ ক্ষমতায় এসে এই বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেয়া, নির্বাচন কমিশনকে একেবারে কি বলবে পঙ্গু করে দেয়া, এরকম একটা জায়গা বিএনপি যে প্র্যাকটিসটা শুরু করেছিল, সেই প্র্যাকটিসটা বিএনপি সফল হতে পারেনি। আওয়ামী লীগের আন্দোলন হোক, বিএনপির অদূরদর্শিতা হোক বা দাম্ভিকতা হোক বা বুঝতে না পারা হোক, সফল হতে পারেনি। কিন্তু 2009 সালে আওয়ামী লীগ যখন নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসলো, ক্ষমতায় এসে তারা ধরে নিল যে ক্ষমতায় একবার এসেছি, মানুষকে আর বিশ্বাস করা যায় না, মানুষের কাছে আর যাওয়া যাবে না, ভোটের জন্য আর যাওয়া যাবে না, সুতরাং ক্ষমতায় একবার এসেছি, আমাকে ক্ষমতায় থেকে যেতে হবে। একদম বিএনপি যা করতে চেয়েছিল তার কপি। বিএনপি করতে পারেনি, আওয়ামী লীগ করতে পেরেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার ধারাটা তৈরি করে নিতে পেরেছে। এই ধারা তৈরি করতে নিতে পারার ক্ষেত্রে ভোটের কোনো ব্যাপার নেই, জনগণের কাছে ভোট চাইতে যেতে হয় না, কিন্তু ভোট হয়ে যায়।
আর বিএনপির রাজনীতির কথা যদি বলেন, তো বিএনপি তো আসলে যেটা বললাম, যে আপনি যে কথাটা বললেন যে বিএনপি মনে করে যে নির্বাচনের অবস্থা যেমন গেছে, রাজনীতির অবস্থা যেমন গেছে, সেই ক্ষেত্রে জনগণের কাছে গিয়ে লাভ নাই, এটা যদি বিএনপি মনে করে থাকে তাহলে তো এর চেয়ে ভুল রাজনীতি আর কিছু হতে পারে না। আপনি বিএনপির রাজনীতির কথা চিন্তা করে দেখেন, গত নির্বাচনের আগে তারা সরকারের সঙ্গে শক্তি বুদ্ধি কৌশলে পারেনি, ব্যর্থ হয়েছে। পারিপার্শ্বিক চাপ ছিল, ভারতের একটা বিশাল বড় অবস্থান ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র যে অবস্থান নিয়ে এসেছিল সেই অবস্থান এখানে রাখেনি, নানা কারণে বাংলাদেশের নির্বাচনটা সুষ্ঠু হয়নি। কিন্তু আপনার বিষয়টি বিবেচনায় রাখতে হবে যে জনগণের কাছে গেলে জনগণ যে সাড়া দেয়। বাংলাদেশের নির্বাচনের আগে বিএনপি যে বিভাগীয় সমাবেশগুলো করেছিল, সেই সমাবেশগুলোর কথা একবার চিন্তা করে দেখেন। একদিন 2 দিন আগে সেই তীব্র গরমের মধ্যে মানুষ চট বিছিয়ে রাস্তায় এসে, মাঠে এসে অবস্থান নিয়ে বিএনপির জনসমাবেশগুলোতে অংশ নিয়েছিল এবং বিপুলভাবে অংশ নিয়েছিল। তো সেই ধারাবাহিকতাটা বিএনপি তার রাজনীতিতে ধরে রাখতে পারেনি। সম্ভবত বিএনপি একটা শর্টকাট পদ্ধতিতে একটা সুষ্ঠু নির্বাচন চায়। শর্টকাট পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচনের কোনো ব্যাপার নেই। নির্বাচন সুষ্ঠু করতে চান আর যা কিছুই চান না কেন, জনগণের কাছে যেতে হবে শেষ পর্যন্ত। জনাব পার্থ, যদি আর কিছু যোগ করার থাকে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন গোলাম সাহেব, যে রাজনীতিতে কোনো শর্টকাট বলে কিছু হয় না। আমি এবং একদম সঠিক উদাহরণ দিয়েছেন রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়, যাদের জীবন থেকে বারবার ব্যর্থ হওয়া, এবং একসময় তার উনি রাজনৈতিক সন্ন্যাসের কথা রাহুল গান্ধীর সঙ্গে প্রায় জুড়ে দেওয়া হয়েছিল, যে রাহুল গান্ধীর জন্যই কংগ্রেসে ডুবে যাচ্ছে, গান্ধী পরিবারের জন্যই কংগ্রেসে ডুবে যাচ্ছে, অন্য কেউ এলে খুব ভালো হয়। শশী থারুরের নাম বলা হচ্ছিল, যে শশী থারুর এবার ইলেকশনে হেরে গেছে। ঠিক একইভাবে মল্লিকার্জুন খাড়গে, যার সম্পর্কে টিক্কা টিপ্পণী প্রায়শই হতো, কার্টুন ছাপা হতো, যার শব্দ বোঝা যায় না, যিনি কি বলেন কেউ বোঝেন না পার্লামেন্টে, এবং তাকে কেন দিল, যে কংগ্রেসের সবচেয়ে লয়াল, মানে গান্ধী পরিবারের লয়াল বলে তাকে দাঁড় করানো হয়েছে। সেই মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে কংগ্রেস যখন ঘুরে দাঁড়াচ্ছে, তখন মানুষ কিন্তু ইতিহাসটা ভুলে যাচ্ছে, এদের সংগ্রামটা ভুলে যাচ্ছে, এদের হারিয়ে যাওয়া থেকে ঘুরে আসা বা ঘুরে দাঁড়ানো লড়াইটা ভুলে যাচ্ছে। এবং এটা রাজনীতিতে বারবার স্পষ্ট হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে এবারও তাই হয়েছিল, যখন মনে করা হচ্ছিল যে বুথ ফেরত সমীক্ষায় যে কংগ্রেস 1-2 পাবে না, মমতা বন্দ্যোপাধ্যায় কিছু পাবে, একটা হই হই করে আসছে বিজেপি, সেটা ব্যর্থ। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মানুষের কাছে গেছেন, সবচেয়ে বেশি জনসভা উনি করেছেন এবং বলেছেন যে তার কথা, এবং তিনি নিজেকে একটা বিশ্বাসযোগ্য অপশন শক্তি হিসাবে তুলে ধরতে পেরেছেন, যার সাফল্য এখন তৃণমূল কংগ্রেস পাচ্ছে। জি, ধন্যবাদ। জনাব আজিজ, যদি কিছু যোগ করার থাকে খুব সংক্ষেপে। আমার কথা হলো, ধরেন বাংলাদেশ ভারতের নির্বাচন হয়েছে, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, সুতরাং আমাদের তো একমাত্র জনগণের কাছে যাওয়া, গণঅভ্যুত্থান ঘটানো অথবা ভোট, দুটোর একটা। কিন্তু আমাদের কিন্তু ভারতের মতো ওই পরিস্থিতি নাই। যেমন একটা উদাহরণ আপনি দিলেন, কেজরিওয়াল, সে তো আইনের আশ্রয় নিয়ে বেল নিয়ে আসছে, একটা সাময়িক বেল পেয়েছে, অনেক কথা করে ইলেকশন করে আবার সময় শেষ, আবার আত্মসমর্পণ করেছে। কিন্তু আমাদের দেশে তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কার্যকর না, এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং কোনো ফর্মুলা কিন্তু বাংলাদেশে কিন্তু এখন কাজ করা কঠিন। এখন বলতে মাঠে যাবেন, কে যাবে, যে যাবে সেই তো গ্রেপ্তার হবে, যে যাবে সেই তো জেলে যাবে। সুতরাং মাঠে তো যেতে দিতে হবে, সেই সুযোগটা এইটাই আমি বলছি। যে না, এটা খুব বিপজ্জনক যে আমরা মাঠে যেতে পারছি, মাঠে যেতে দিতে হবে। আবার মুর্তজা যেটি বললেন যে মাঠে যাওয়ার জন্যই রাজনীতিতে থাকতে হবে, দুইটার কোনটা আগে হবে সেটা মুরগি আগে না ডিম হবে সেটি। আপনি বলেন যে রাহুল গান্ধী তার আসন হারালো, বাড়ি হারালো, মানে তার অলমোস্ট মানে রাজনীতিতে সর্বস্ব হারা, সেইখান থেকে তো উনি ফিরে আসলেন। কেজরিওয়াল জেলে যাচ্ছে, আবার আসছে, আবার আসছে। তো রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে তো আপস অ্যান্ড ডাউনগুলি থাকবে। ওই জন্য বলি যে রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলার যে শর্তগুলি, সেই শর্তগুলি যদি থাকে, সবসময় যে আমি ক্ষমতায় যেতেই থাকবো তা না, ক্ষমতায় থাকবো তা না, কিন্তু তাতে যদি রাজনৈতিক প্রতিষ্ঠান এবং প্রবাহটা যদি থাকে তাহলে গণতন্ত্রটা সংহত হয়। কিন্তু আমি যদি একেবারে রাজনৈতিক প্রবাহের মধ্যে না থাকি আর মনে করি ঘরে বসে বসে যে এটা হওয়া উচিত, সেটা আমাদের মতো টকশোয়ালারা বলতে পারেন, কিন্তু রাজনীতিকদের থেকে খুব বেশি লাভবান হবে। অনেক ধন্যবাদ আপনাদের চারজনকেই। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। বিদায় নিচ্ছি।